আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট উদ্বোধন, 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী। ঢাবি টিএসসিতে হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব 1433। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার। জ্বালানি সংকট নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নতুন মন্তব্য। কাপ্তাই হ্রদে মাছ আহরণে অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা। জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা। হোকাইদো ইওয়াতে উপকূলে উচ্চ ঝুঁকি। দক্ষিণ চীন সাগর ঘিরে উত্তেজনা, শুরু হলো বালি কাতান 2026 মহড়া। নাটকীয় ধস সামলে বাংলাদেশের মেয়েদের জয়। প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই চরম উত্তেজনায়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারের বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পাইলট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় গিয়ে সুবিধাভোগী নারীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। সরকারি তথ্য অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিম্ন আয়, অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তার মতে সবাই মিলে কাজ করতে পারলে দেশের পানি সংকট সমাধান করা সম্ভব হবে। খাল খনন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে বন্যার সময় মানুষ, সম্পদ, গবাদি পশু ও ফসল রক্ষা করা যাবে। এই যে আজকে এখানে আমরা চৌকি দাও খালটা খাটলাম, এখানে মুরব্বী যারা উপস্থিত আছেন, এখানে যদি কোনো মুরব্বী থেকে থাকেন যাদের বয়স 60-70 এর বেশি বা এরকম বয়স, তাদের নিশ্চয়ই মনে আছে এই খালটা কিন্তু আমার আব্বা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1979 সালে এটা কেটেছিলেন। মনে আছে? এখানে কোনো মুরব্বী আছেন ওরকম? আপনারা শুনেছেন মুরব্বীদের কাছে এই কথা? মুরব্বীদের মুখে কথা শুনেছেন এটা যে জিয়া রহমান কাটছিল খাল? তো এই খালটা আমরা কাটলাম, এটা প্রায় 2 কিলোমিটারের মতো লম্বা এই খালটা। এই খালটা কাটার ফলে যেটা হবে, বর্ষার সময় অনেক সময় অতিবৃষ্টির কারণে অনেক সময় আশেপাশে পানি উঠে, খালটা কাটলে পানিটা জমা হবে। সোমবার বিকেল 3:45টার দিকে বগুড়ার বাগবাড়ি নসিপুরে চৌকির দহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি স্মৃতিচারণ করে জানান, এলাকার প্রবীণদের নিশ্চয়ই মনে আছে এই খালটি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে খনন করেছিলেন। আবার আমরা দেখেছি শুকনো মৌসুমে অনেক সময় পানি পাওয়া যায় না, সেই সময় খালে পানি থাকলে কৃষকরা আশেপাশে জমি জমা যাদের আছে চাষবাস করে এই পানিটা পাবে, অর্থাৎ এলাকার মানুষের উপকার হবে এই পানিটা। এই খালে পানিটা থাকলে আপনাদের উপকার হবে। আচ্ছা, তাহলে চলেন আমরা এই খালটাকে পুনর্খনন করি। এই খালে বাংলা নববর্ষকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আগামী মঙ্গলবার টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব 1433। সারাদিন ব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে সাজানো হয়েছে লোকজ ঐতিহ্য, বৈশাখী আবহ এবং আধুনিক সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে একটি বর্ণিল উৎসবমুখর পরিবেশ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানে সূচি প্রকাশ করেন সংগঠনটির প্রেস সম্পাদক পিনাকি ভট্টাচার্য। তিনি জানান, বর্ষবরণ উৎসবকে ঘিরে টিএসসি প্রাঙ্গণ জুড়ে থাকবে লোকজ মেলা, ঐতিহ্যবাহী বৈশাখী আয়োজন, রাতে ফানুস উৎসব এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। আনন্দ লাগছে এখন আমরা এটা করতে পারছি, আগামীকাল আমাদের এই অনুষ্ঠানটা হতে যাচ্ছে। গণমাধ্যমের প্রতি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বরাবরই আপনাদের যে সহযোগিতা সেটা আমরা পেয়ে এসেছি আমাদের সবগুলো আয়োজনে, এবং আমরা আশা করছি ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে বাংলাদেশের আকাশসীমা ব্যবস্থাপনাকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মান সম্পন্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সোমবার আনুষ্ঠানিকভাবে এই অত্যাধুনিক সেন্টারের উদ্বোধন সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, দেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি জানান, নতুন স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আকাশসীমার নিরাপত্তা ও দক্ষতা বাড়াবে এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে বড় ভূমিকা রাখবে। Today marks a historic milestone for Bangladesh civil aviation sector. We are proud to launch a modern, automated air traffic management system that make our airspace safer, more efficient and aligned with international standards.
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে তার পেছনে দায় রয়েছে বিগত স্বৈরাচারী সরকারের নীতি নির্ধারণের ভুলের। তার বক্তব্য অনুযায়ী বর্তমান সরকার রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে মেরামত ও সংস্কার করতে চায়, কারণ রাষ্ট্র ও রাজনীতিতে প্রয়োজনীয় পরিবর্তন না আনতে পারলে চলমান সংকট থেকে জনগণকে বের করে আনা সম্ভব হবে না। সোমবার সকালে দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগুইলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন খাতে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। অন্যদিকে কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আগামী 24 এপ্রিল দিবাগত রাত 12টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, নিষেধাজ্ঞার বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নৌ ও সড়কপথে প্রচারণা চালানো হবে। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। জাপানের উত্তরাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সোমবার স্থানীয় সময় বিকেল 4:53 সান কিরু উপকূলের কাছে সমুদ্রের তলদেশে 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েকশো কিলোমিটার দূরের রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই আবহাওয়া সংস্থা 10 ফুটেরও বেশি উচ্চতার সুনামির সতর্কতা জারি করে। উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষকে দ্রুত উঁচু স্থানে বা আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, সুনামির প্রথম ঢেউ খুব অল্প সময়ের মধ্যেই আঘাত হানতে পারে এবং ঢেউ একাধিকবার আসার সম্ভাবনা রয়েছে। তাই সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ স্থান না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের পর ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা দিয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। এদিকে হোকাইদো ও ইওয়াতে জেলার কিছু অংশকে বিশেষভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া সংস্থা। উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকায় সুনামি সতর্কতা কার্যকর রয়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীকে কেন্দ্র করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতি যখন চরম উত্তপ্ত, ঠিক সেই সময়েই শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া বালিকাতান 2026। সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে 41তম বারের মতো এই মহড়ার উদ্বোধন হয়। এবারের আয়োজন বিশেষ গুরুত্ব পেয়েছে কারণ প্রথমবারের মতো জাপানের একটি শক্তিশালী সামরিক দল সরাসরি অংশ নিচ্ছে এতে। মোট 17,000 বেশি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য 19 দিন ব্যাপী এই শোল্ডার টু শোল্ডার মহড়ায় অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স ও কানাডার প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন। জাপানের পক্ষ থেকে এবার টাইপ 88 সারফেস 2 শিপ মিসাইল ব্যবহার করে একটি পরিত্যক্ত জাহাজ ধ্বংসের অনুশীলন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এই মহড়ায় আগে কখনো দেখা যায়নি। চীন এই মহড়াকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, নিরাপত্তার নামে অন্ধভাবে জোটবদ্ধ হওয়া কেবল উত্তেজনা বাড়াবে এবং শেষ পর্যন্ত তা সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে তাইওয়ান প্রণালীর নিকটবর্তী উত্তর ফিলিপাইন এবং দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমার কাছে মহড়া পরিচালনা করাকে চীন ভালোভাবে নেয়নি। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ নারী দল, কিন্তু শারমিন আক্তারের দুর্দান্ত 50 এবং স্বর্ণা সোভানার ছোট কিন্তু কার্যকর ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসে স্বাগতিকরা। শেষ দিকে মাত্র 2 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচে নাটকীয় মোড় এলেও শেষ পর্যন্ত 3 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 205 রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। দুই ওপেনার দ্রুতই সাজঘরে ফেরেন। এরপর দলনেতা নিগার সুলতানা যদিও আউট হলে মাত্র 34 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এবার ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষের পথে, আর শিরোপা লড়াই এখন তীব্র উত্তেজনায়। রোববার ম্যানচেস্টার সিটি আর্সেনালকে হারিয়ে দৌড়ে সমান তালে টিকে আছে। আর্সেনালের হাতে বাকি 5 ম্যাচ, সিটির 6টি। দুই দলের ব্যবধান মাত্র 3 পয়েন্ট। বুধবার বার্নলির বিপক্ষে ম্যান সিটি জিতলে পয়েন্টের সমতা হবে, দুই দলেরই পয়েন্ট দাঁড়াবে 70। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় আর্সেনাল
শীর্ষস্থান হারাবে। দুই দলের গোল ব্যবধানের পার্থক্য এখন মাত্র একটি। সম্ভাব্য হিসাব, আর্সেনাল যদি বাকি 5 ম্যাচই জেতে পয়েন্ট হবে 85, ম্যান সিটিও যদি সব ম্যাচ জেতে পয়েন্ট হবে 85। এই অবস্থায় প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন নির্ধারণে গোল পার্থক্য বিবেচনা করা হবে। যার গোল ব্যবধান বেশি থাকবে তারাই হবে শিরোপাজয়ী। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।